কোথাও বিভিন্ন পুরসভায় প্রশাসক বসানো, কোথাও কোথাও পালাবদলের পর কাউন্সিলরদের দেখাই নেই। পরিষেবা একেবারে শিকে, মানুষ পরিষেবা পাচ্ছেন না। আর সেই পরিষেবা না পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ, সাফাই কর্মী পর্যন্ত তারা কাজ করছেন না। এই পালাবদলের পরে কাউন্সিলররা কোথায়, এই প্রশ্ন উঠছে। আর এই মুহূর্তে এইখানে আজকে শুভেন্দু অধিকারী তিনি বললেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে নাগরিক পরিষেবা দেওয়া যাচ্ছে না, কারণ কাউন্সিলর থেকে পঞ্চায়েত সদস্য সব পালিয়ে গেছে। কি বললেন দেখুন। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লোকেরা পালিয়ে গেছে, কেউ তাদের তাড়িয়েও দেয়নি। ওদের মধ্যে দুটো গ্ল্যানি কাজ করছে, একটা হচ্ছে ছাপ্পা মেরে জিতেছে তো মানুষের ভোটে যেতে, আর দ্বিতীয় হচ্ছে আবাস যোজনা থেকে শুরু করে ঠিকাদারদের কাছ থেকে এত অগ্রিম নিয়ে রেখেছে যে বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়, টাকা ফেরত দিতে হবে, এই জন্য পালিয়েছে ওরা। কিন্তু পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতের সচিব আছে, সচিব কাজ করবেন। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। পঞ্চায়েত সমিতির তো এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও, তিনি কাজ করবেন। আমাদের সমস্ত স্কিম চালু করতে হবে। প্রশাসকদের তো অবস্থা শোচনীয়, কারণ প্রশাসক সেরকমভাবে নেই। প্রশাসক না থাকায় কাউন্সিলররাও নেই, আর যেখানে কাউন্সিলর আছে তারা পালিয়ে গেছেন, তারা পঞ্চায়েত সদস্য তারাও পালিয়ে গেছেন। এই সমস্ত অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। আর এই মুহূর্তে দেখুন হাওড়ার ছবি দেখাচ্ছি, জঞ্জালের স্তূপ। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, কতদিন ধরে এই রকম অসুবিধের মধ্যে রয়েছেন? নিকাশি থেকে আরম্ভ করে আবর্জনার কি কি সমস্যা রয়েছে হাওড়াবাসীর? দেখো, 2013 সালে তৃণমূল কংগ্রেস যখন হাওড়া পুর বোর্ড গঠন করেছিল, তখন তাদের স্লোগান ছিল গ্রিন সিটি, গ্রিন সিটি। গ্রিন তো নেই, তার কারণ গাছ কেটে ইতিমধ্যেই প্রমোটিং হয়েছে, এবং ক্লিন। আর গোটা রাজ্য, গোটা হাওড়া শহর এই মুহূর্তে ভাগাড়ে পরিণত হয়েছে। কোথাও পানীয় জল নেই, কোথাও আবর্জনা, এবং তাতে কিন্তু বিরক্ত মানুষ। আমার সঙ্গে বহু সাধারণ মানুষ রয়েছে, তারাই বলবে কি অবস্থা এই মুহূর্তে হাওড়া শহরে। হাওড়া শহর দীর্ঘদিন আপনার কর্পোরেশন ইলেকশন হয়নি, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী জঞ্জাল জমা জলের জঞ্জাল তো পুরো ভর্তি হয়ে রয়েছে। জমা জলের তো কোনো বিকল্প নেই। যেখানে 2 মিনিট বৃষ্টি হওয়ার পর 1 হাঁটু জল জমে। কাউন্সিলরদের দেখা পাওয়া যায় না, কাউন্সিলর তো খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারে কাউন্সিলর খুঁজে পাওয়া যায় না। ঠিক পাশাপাশি আমি যদি বলি যে আজকে একটা ভোট ঘোষণা করা হলো, বা আগামী হবে, খুব দ্রুত ভোট ঘোষণা করা হবে হাওড়া শহরে, কতটা খুশি? ভীষণ খুশি, খুশিতে আপ্লুত। দীর্ঘ 13 বছর ধরে এই হাওড়া পুরসভা ইলেকশন হয় না, এবং দুর্নীতির চূড়ান্ত, এখানে কোনো রাস্তাঘাট, কোনো পরিষেবা পান না। এবার ভোট ঘোষণা হওয়ায় ব্যাপক খুশি সাধারণ মানুষ, নিশ্চয়ই তারা পরিষেবা পাবেন আশা রাখি। এবার ধূপগুড়ির ছবি দেখাবো। ধূপগুড়িতেও একেবারে আবর্জনার স্তূপ, সেখানেও সাফাই হচ্ছে না, সেখানেও প্রশাসক রয়েছেন, কিন্তু প্রশাসক থাকলে কি হবে? স্থানীয় যারা কাউন্সিলর তারা তো নেই, তাদের ভূমিকাও নেই। আর পালাবদলের পরে তারা কোথায়? তাদের টিকিই মেলে না। পালাবদলের পরে শুভেন্দু অধিকারী যেটা বললেন, তোলাবাজি, কাটমানি, এই সব দুর্নীতির জন্যই তারা নাকি পালিয়েছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, ওখানকার তোমরা কিভাবে আছো পুরসভা এলাকায়? দেখুন, ধূপগুড়ি পৌরসভা কিন্তু এখন বলতে গেলে আস্তাকুর হয়ে দাঁড়িয়েছে জাতীয় সড়ক। কারণ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। প্রায় 9 বছর আগে কিন্তু ধূপগুড়ি পৌরসভা শেষবারের মতো ইলেকশন হয়েছিল, তারপর আর ইলেকশন হয়নি, প্রশাসক বোর্ড চালাচ্ছিল। এরপর সেটা ভেঙে দিয়ে রীতিমতো মহকুমা শাসকের হাতে কিন্তু সেই দপ্তর দেওয়া হয়। সেই দপ্তর দেওয়ার পরে থেকেই কিন্তু অবহেলায় ভুগছে ধূপগুড়ি শহর, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তারা অভিযোগ করছে শহরের জাতীয় সড়ক থেকে শুরু করে এলাকার বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ হয়ে দাঁড়িয়েছে, ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সড়ক সময় মতো পরিষেবা পাচ্ছে না, নোংরা আবর্জনা সেখান থেকে সরানো হচ্ছে না, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। আর এই সরকার বদল হওয়ার পর আরো ঢিলে ঢালা রূপ নিয়েছে ধূপগুড়ি পৌরসভা। এই শহরের যারা বাসিন্দা রয়েছে তারা আমার সঙ্গে রয়েছে, তাদের থেকে শুনে নেব যে তারা কি বলছেন, কি সমস্যা রয়েছে। বলছি, ধূপগুড়ি শহরের কি অবস্থা এখন? আসলে ধূপগুড়ি শহরের অবস্থা হচ্ছে অভিভাবকহীন, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে। নির্বাচন গেছে, নতুন সরকার এসছে,
এখনো হয়তো তেমন ভাবে কাজ শুরু করতে পারেনি, সময় দিতে হবে, এটাও যেরকম ঠিক। কিন্তু একটা শহরকে আবর্জনার শহরে কিভাবে তিলে তিলে তৈরি করা যায়, ধূপগুড়ি শহর হচ্ছে তার নির্দিষ্ট উদাহরণ। গ্রিন সিটি বোর্ড তো লাগানো রয়েছে, তারপরে এই অবস্থা। দেখুন, 5 বছরের জন্য নির্বাচন হয়েছিল, সেই 5 বছর গিয়ে দাঁড়ালো প্রায় 10 বছরে। গত প্রায় 4 বছর 4.5 বছর ধরে কোনো নির্বাচন হয়নি পৌরসভা, একেবারে নির্বাচন হয়নি, প্রশাসক বসেছে, প্রশাসক বসলেও কোনো উন্নয়ন হয়নি, কোনো রকম সাফাই কাজ হয়নি, শহরের অবস্থা অত্যন্ত শোচনীয়। এবং তার সঙ্গে যেখানে যেখানে পুরসভা রয়েছে সেখানে কাউন্সিলর দেখা মিলছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন তোলাবাজি করেছেন, কাটমানি করেছেন, তাই এখন কাউন্সিলররা, পঞ্চায়েত সদস্যরা এখন পালিয়েছেন। আর তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে ঘোষণা করলেন দুর্গাপুরে দাঁড়িয়ে একটি সমন্বয় কমিটির কথা, এবং এই সমন্বয় কমিটির নেতৃত্বে থাকবেন জেলা শাসক। সমন্বয় কমিটি গড়া হবে, সমন্বয় কমিটির নেতৃত্বে থাকবেন জেলা শাসকরা। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এটা কি প্রত্যেকটা পুরসভার ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি শুধুমাত্র এই সমন্বয় কমিটি যেখানে যেখানে প্রশাসক আছে তার জন্য? দেখো, সমন্বয় কমিটি শুধুমাত্র হাওড়া জেলার পুরসভা, হাওড়া কর্পোরেশন এবং বালি পুরসভার জন্যই আপাতত করা হচ্ছে। তার কারণ এই দুই পুরসভায় দেখা গেছে গত কয়েক বছর ধরে সাধারণ মানুষ তারা তাদের পরিষেবা পাননি পুরসভা মারফত। বিশেষ করে নিকাশি ব্যবস্থা, জল ব্যবস্থা থেকে শুরু করে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এলাকা, সেই পরিষেবাগুলি সাধারণ মানুষ পাননি। তার কারণ দীর্ঘদিন ধরে এই হাওড়া এবং বালি এই দুই জায়গায় নির্বাচন হয়নি, ভোট হয়নি। কেন ভোট হয়নি? তার কারণ একাধিক জটিলতা ছিল এই দুই পুরসভাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ডিলিমিটেশনের কাজ দ্রুত শেষ করে এই দুই জায়গায় অবিলম্বে ভোটে যেতে হবে এবং ডিসেম্বরের মধ্যেই ভোট শেষ করতে হবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়েই যতদিন না পর্যন্ত পুরসভাগুলিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে ততদিন পর্যন্ত এই সমন্বয় কমিটি কাজ করবে। মূলত এই সমন্বয় কমিটি যাতে হাওড়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ পরিষেবা পায়, বিশেষ করে জল পরিষেবা, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিকাশি পরিষেবা, এই পরিষেবাগুলি যেতে পায়, তার জন্যই জেলা শাসকের নেতৃত্বে এই সমন্বয় কমিটি করে দেওয়া হয়েছে। সমন্বয় কমিটি নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি, সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারি। কমিটি গড়া হলো, সমন্বয় কমিটির নেতৃত্বে থাকবেন জেলা শাসক। সাধারণ মানুষ স্বস্তিতে। যেভাবে আমরা থাকি, পুরসভার ভোট অনেকদিন হয়নি এবং জলমগ্ন অবস্থায় প্রত্যেকটা জায়গা, নর্দমার অবস্থা প্রচন্ড খারাপ, তাতে আমাদের অসুস্থ হচ্ছে সবাই। কিন্তু কাকে বলবো, আজকে মুখ্যমন্ত্রী যে এই সুন্দর বার্তাটা দিয়েছেন এটাতে আমরা ভীষণভাবে খুশি। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আগামী দিনে পুরসভার ভোট হলে অনেক ভালো হবে এটাই আশা রাখি। আমি এই নতুন সরকারে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি নতুন এসেই, মানে সরকারে বসেই উনি যে এরকম ভাবে হাওড়াবাসীর জন্য চিন্তা করলেন যে কিভাবে হাওড়াবাসীর সমস্যাগুলো দূর করা যায় তার জন্য, এবং যত তাড়াতাড়ি সম্ভব উনি সেই ব্যবস্থাই করলেন। এই জন্য আমি আরেকবার ওনাকে ধন্যবাদ জানাবো। 3-4 মাস জলে আমরা হাঁটু জল থাকে, তো আমরা মানে খুব আনন্দিত। যেটা কর্পোরেশন ভোট হলে সব রাস্তাঘাট, পাড়ার জল নিকাশি ব্যবস্থা, জল আনার ব্যবস্থা, টাইম করলে জল তো ওঠেই না। এই সমস্যার মধ্যে আশা করি যে সব ঠিক হয়ে যাবে। এই প্রচন্ড সমস্যার মধ্যে তার মধ্যেই স্বস্তির বার্তা, ঘোষণা। কি ঘোষণা? হাওড়া বালি পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি, সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল
গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। আর এরই মধ্যে কলকাতা পুরসভার সচিব বদল। কলকাতা পুরসভার সচিব বদল হয়ে গেল রাজ্যপালের অনুমোদন নিয়েই। রাজ্যপালের অনুমোদন নিয়ে কলকাতা পুরসভার সচিব বদল হলো। কলকাতা পুরসভার সচিব বদল। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, সচিব পদে বদল কেন? দেখো, আজকেই এই সচিব বদল হয়েছে এবং দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যে নতুন সরকার আসার পর থেকে যে বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড এখনো রয়েছে তাদের সঙ্গে একটা টানাপোড়েন ছিল এবং এই টানাপোড়েনের মাঝেই আমরা দেখেছি মেয়র পরিষদ বৈঠক গত সোমবার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ স্থগিত হয়ে গেছে। গত সোমবার মেয়র পরিষদ বৈঠক ছিল। আর কলকাতা পুরসভার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রতি মাসে একটি অধিবেশন করতে হয় এবং এই অধিবেশন না হলে এই বোর্ডের যে দায়িত্ব, সেই দায়িত্ব অর্থাৎ কাজকর্ম থেকে শুরু করে প্রশ্নোত্তর এবং বিভিন্ন এজেন্ডা এই পুরসভা চালাতে গেলে সেইটা প্রতি মাসেই এই বৈঠক করতে হয়। আগামীকাল সেই বৈঠক ছিল। তার আগেই এই সচিব বদল কার্যত পুরসভার অন্দরমহলে যে জল্পনা, যে নতুন সরকারের সঙ্গে এই বোর্ডের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের জল্পনাই আরো বাড়িয়ে দিল। স্বপন কুমার কুণ্ডু তিনি ছিলেন এই বোর্ডের বর্তমান যে বোর্ড, সেই বোর্ডের যে সচিব তিনি ছিলেন এবং সেখানে কার্যত এই বোর্ডের সচিব পদে এই মুহূর্তে যে নতুন যে নাম, সেই নাম স্বপন কুমার কুণ্ডু তিনি ছিলেন এবং তার জায়গায় এখানে আসছেন কিশোর কুমার বিশ্বাস। কলকাতা পুরসভার নতুন সচিব, স্টেট গেজেটার্সের ওএসডি করা হলো স্বপন কুমার কুণ্ডুকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল বিভিন্ন বৈঠক হওয়ার কথা। কি কি কর্মসূচি রয়েছে, অর্থমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে কিনা, সবটা নিয়ে জানবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, দেখো, আগামীকালের আগে আজ রাতেই বড়সড় বৈঠক রয়েছে এবং যে বৈঠকে মূলত মনে করা হচ্ছে আগামী দিনে রাজ্য মন্ত্রিসভায় বা পূর্ণ মন্ত্রিসভায় কারা কারা স্থান পাবে সে নিয়ে আলোচনা হবে। আজ রাতেই 9:30 নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামীকাল সকালে বৈঠক সারবেন রাজনাথ সিং এর সঙ্গে এবং মাঝে দুপুর নাগাদ শুভেন্দু অধিকারীর সৌজন্য সাক্ষাৎ সারবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। এবং সকালের যে রাজনাথ সিং অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক, সেখানে বিএসএফ এর জমি দেওয়া সংক্রান্ত এবং এ রাজ্যের সীমানা সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। তার পাশাপাশি আগামীকাল বিকেল 4:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে। রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমানে প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে বলে বিজেপি সূত্রের খবর। ওকে। আর দিল্লিতে মুখ্যমন্ত্রী যাওয়ার পর ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকালই চলে গেছেন। বাংলায় কি লক্ষ্মী লাভের সম্ভাবনা আছে? মানে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন বরাদ্দ পাওয়া, তার সঙ্গে বিশেষ আর্থিক প্যাকেজের কথা। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে কতটা সম্ভাবনা বিশেষ প্যাকেজ পাওয়ার এবং কেন্দ্রীয় প্রকল্পের অর্থ যেগুলো আটকে ছিল আগের আমলে সেগুলো পাওয়া যাবে কিনা? ইতিমধ্যেই কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পের টাকা বন্ধ করা ছিল সেই প্রকল্পের টাকা যাতে রাজ্য পেতে পারে সেই প্রক্রিয়ার ব্যবস্থাপনা শুরু হয়ে গিয়েছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি দিল্লি এসেছেন গতকালই এবং তার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করার কথা ছিল এবং আজ যখন শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি এসে পৌঁছাবেন, আগামীকাল তার একাধিক বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের মাঝে তিনি নির্মলা সীতারামনের সাথেও দেখা করতে পারেন এমন সম্ভাবনার কথা আমরা জানতে পারছি। ফলে সেই বৈঠক যদি হয় সেক্ষেত্রে অবশ্যই রাজ্যের আর্থিক প্যাকেজ এবং রাজ্যের জন্য অর্থনৈতিক বরাদ্দ, বাড়তি বরাদ্দ নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী চাইবেন, সেই ইঙ্গিত কিন্তু বিজেপি নেতৃত্বের তরফ থেকে আমরা জানতে পারছি। এবং যদিও বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে সরকারের মতো চলবে, কিন্তু তারা এটাও স্পষ্ট করে দিচ্ছেন যে রাজ্যের উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকারের যে ফায়দা সেটা তারা নেওয়ার চেষ্টা করবেন, যেটা থেকে এতদিন পর্যন্ত রাজ্য বঞ্চিত ছিল।
অয়ন। বেশ, আসলে তোমার কথার প্রশ্নের উত্তরে সরাসরি শ্রমিক ভট্টাচার্য কিছু বলেননি, কিন্তু অবশ্যই ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। কি বলেছে শুনুন প্রশ্ন এবং উত্তর। আর্থিক প্যাকেজের ব্যাপারে কি আপনারা আবেদন করতে চলেছেন? বাংলায় কি লক্ষ্মী লাভ হবে আগামী দিনে? যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে। ঘোষণা সর্বস্ব সরকার হবে না, খেলা মেলা উৎসবের সরকার হবে না। যে সরকার হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে হবে। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে কাজ করবে। বীরভূমে পাথরের গাড়ি থেকে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। বিজেপির অভিযোগ গত 15 বছরে 10,000 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে, যা গেছে নাকি আগের শাসক দলের নেতাদের পকেটে। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17 মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। বীরভূম লালমাটির এই জেলায় 250-র বেশি পাথর খাদান। এই খাদান থেকে পাথর তুলে লরি বা ডাম্পারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পথে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয় লরি পিছু পাথরের পরিমাণ অনুযায়ী। এই রাজস্ব আদায়ের জন্য বীরভূমে 9টি চেক গেট আছে। অভিযোগ, তৃণমূল আমলে রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের পরিবর্তে গ্রামের মেঠো পথ দিয়ে নিয়ে যাওয়া হতো পাথর বোঝাই গাড়ি। সরকারকে রাজস্বের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই হয়ে যেত। অভিযোগ তো তেমনই। 20 থেকে 23 টন পাথরের জন্য 4,950 টাকা রাজস্ব দিতে হয়। পাথর বোঝাই লরি থেকে আসা এই টাকা যায় রাজ্য সরকারের কোষাগারে। ঘুরপথে অনেক কম টাকাতেই মিলে যায় ছাড়পত্র। এই ডিসিআর না কাটলে পুলিশ রাস্তায় টাকা নিচ্ছিল, গাড়ি ধরে ফাইন করছিল। এটা এখন কাটলে সব সুবিধা পাচ্ছি, চলে যাচ্ছি কলকাতা, কোনো অসুবিধা নাই রাস্তায়। এটা সরকারি থেকে কাটছি। এটা থাকলে পুলিশগুলো ধরছে না, পুলিশ পয়সা নিচ্ছে না। বিজেপির অভিযোগ, যে টাকা যাওয়া উচিত ছিল সরকারের ঘরে সেই টাকাই ঘুষ হয়ে চলে যেত কিছু নেতা এবং পুলিশের পকেটে। রাজ্যে পালা বদলের পর ছবি বদলেছে। রাজস্ব ফাঁকি রুখতে পাথরের গাড়িতে কড়া নজর প্রশাসনের। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট, ময়ূরেশ্বর, নলহাটি, মুরারই, এই 5টি জায়গায় রয়েছে 9টি চেক গেট। এই গেটগুলোতে এখন কড়াকড়ি। সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, তৃণমূলের আমলে একদিনে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে 70 লক্ষ টাকা। বিজেপি ক্ষমতায় আসার পর 19 মে রাজস্ব আদায় হয়েছে 2,45,00,000 টাকা। এতেই স্পষ্ট প্রতিদিন কত টাকা লোকসান হতো রাজ্য সরকারে। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17 মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। আমি ওই গাড়ি লোড করেছি, ভালো জায়গায় গাড়ি, তাই রয়্যালটি কাটলাম। এটা কি সরকারিভাবে হচ্ছে না বেসরকারি? সরকারি। বীরভূমে পাথর বোঝাই লরি থেকে রাজস্ব আদায় বেড়েছে। রাজস্ব ফাঁকি বন্ধ করতে অভিযানও চলছে। যেমন মোহাম্মদ বাজারে, এখানকার ভাঁড়কাটা এবং গনপুরের মধ্যে গ্রামীণ রাস্তা। বুধবার সন্ধে এখানেই ধরা পড়ে পাথর বোঝাই 7টি লরি। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দাবি, রাজস্ব ফাঁকি দিতে এই পথ ধরে পালানোর ছক কষেছিলেন লরি চালকরা। তার আগেই পাকড়াও। 20-5-2026 রেড করি, এনফোর্সমেন্ট করি এবং দেখি যে না, তাদের কোনো লিগ্যাল কাগজপত্র নেই
বা রয়্যালটি চালান নেই, সেই কারণে 7 খানা ট্রাককে অলরেডি আমরা কাস্টডি করেছি। বেসরকারি এজেন্সিকে দিয়ে যখন রাজস্ব আদায় করানো হতো তখন 70 লক্ষ টাকা, আর এখন প্রতিদিন দিন প্রতি 2 কোটি টাকারও বেশি। বাকি টাকা কিভাবে কোথায় যেত তা নিয়ে কিন্তু তদন্ত দাবি করেছে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। আর এখন যে রাজস্ব আদায় করা হচ্ছে তা কিন্তু সরাসরি জমা পড়ছে সরকারি কোষাগারে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। উত্তরবঙ্গে উন্নয়নে জোর চা বলয়ে, আর চা বলয়ে এবার অসমের মডেল এ রাজ্যে। শুভেন্দু অধিকারীর ঘোষণায় স্বস্তি। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है, टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है, टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गुंज रहा है, एक बार बदल होबे। पूरा नॉर्थ बंगाल टी गार्डन से भरा हुआ क्षेत्र है। जो चाय बागान में काम करने वाले श्रमिक हैं, उनकी अवस्था ठीक होनी चाहिए। उन्होंने टी बोर्ड के चेयरमैन को भी और टी बोर्ड के अन्य अधिकारी और प्रशासन को ये स्पष्ट कहा है कि आप जाकर के आसाम का मॉडल देखें, और जो मॉडल आसाम ने किया उस मॉडल को इम्प्लीमेंट करने में हमें क्या दिक्कत आ सकती है या क्या दिक्कत होनी चाहिए, उसको स्टडी करने के लिए मुख्यमंत्री जी ने ये कहा है। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। আর এই 4 জেলায় এবার ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে, তৃণমূল শূন্য। চা বলয়ের উন্নয়নকে বাদ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন হতে পারে না। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকেই চা বাগানের হাল ফেরানোর বার্তা দেন তিনি। বাংলার চা বাগানে এবার অসম মডেল। असम का जो टी ट्राइब्स और टी गार्डन वर्कर्स के लिए जो भी मॉडल लिया गया है, जिस तरीके से के डेवलपमेंट का काम किया गया है, उस कामों को आगे बढ़ाने के लिए वेस्ट बंगाल भी उसमें उन लोगों ने भी उसको उसी तरीके से करने के लिए उन लोगों ने जो संकल्प लिया है। शुभेंदु अधिकारी हमारे माननीय मुख्यमंत्री पश्चिम बंग के, उन्होंने जो सिद्धांत लिया उस सिद्धांत को मैं बहुत बहुत स्वागत करता हूँ। साहब मेरे गुरु है आज। অসম এবং চা একে অপরের সমর্থক। ভারতে উৎপাদিত মোট চায়ের 51% অসমের। এই চা শিল্প এবং চা বাগান এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্যই বিশেষ মডেল তৈরি করেছে অসমের বিজেপি সরকার, অর্থাৎ অসম মডেল। অসম মডেলে বাড়ানো হয়েছে চা শ্রমিকদের বেতন। टी गार्डन के अंदर में आने वाले समय में नया लेबर कानून भी लागू हो। चाय श्रमिक योजना जो केंद्र सरकार की योजना थी, पिछले 3 साल से जो है टीएमसी सरकार रोक के रखी हुई थी, आज मुख्यमंत्री जी ने उसकी घोषणा की है। तत्काल प्रभाव से चाय श्रमिक योजना लागू होगा, जिसके अंतर्गत 325 करोड़ रुपए आज जो है पश्चिम बंगाल के चाय श्रमिकों के पेंडिंग है। इस योजना को तत्काल रूप से चाय बागान में लागू किया जाएगा। ইতিমধ্যেই প্রায় 5000 শ্রমিককে পাট্টা দিয়েছে অসম সরকার। पूरा नॉर्थ बंगाल टी गार्डन से भरा हुआ क्षेत्र है। जो चाय बागान में काम करने वाले श्रमिक हैं, उनकी अवस्था ठीक होनी चाहिए, और साथ ही चाय बागान में रहने वाले हमारे श्रमिक वर्ग है, उनको मालिकाना हक यानी उनको पट्टा दिया जाएगा। চা বাগান এলাকার বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা এটিএম।
অসম মডেলে চা বাগান এলাকায় একাধিক নতুন স্কুল খুলেছে বিজেপি সরকার। একের পর এক রাস্তা তৈরির কাজ চলছে। তৈরি করা হয়েছে আলাদা হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র। অসমের চা শ্রমিকদের এককালীন 5,000 টাকা সাহায্যের ঘোষণাও করা হয়েছে। চা বাগান এলাকার আদিবাসী যুবকদের জন্য কর্মসংস্থান এবং চাকরিতে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। অসম মডেলের নজর চা বাগান এলাকার পানীয় জলের প্রকল্প। हम लोग का तो जो करा है वही अच्छा ही है। रास्ता भी हो गया, पर स्कूल भी हो से। एम्बुलेंस भी दिया है ना? हाँ हाँ दिया है। পশ্চিম বাংলায় চা বাগানের যতগুলো আমাদের হাজরা আছে সেই হাজরাতে আমরা চলতে পারতেছি না। বাগান যেটা হাজরাতে যেটা আসাম মডেল করতে চাচ্ছে, আমরা সবাই খুশি আছি। আসাম মডেল হলে তো ভালো, আমাদের হাজিরাও বাড়বে, सब कुछ क्लियर हो एगुलो। जो माननीय मुख्यमंत्री जी जो बोले हैं, अगर उनका वो बोलना अगर सही मायने में हम लोगों के लिए अगर खरा उतर रहा है तो हम लोग के लिए इससे खुशी की बात और कुछ नहीं हो सकती है। রকি চৌধুরী এবং বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।